ইউনূস বাংলাদেশে একটা খুব বিতর্কিত একজন পার্সন এবং প্রশংসনীয় একজন পার্সন, নোবেল জয়ী ডক্টর ইউনূস, প্রাক্তন প্রধান উপদেষ্টা বাংলাদেশে। তো এক্ষেত্রে আমরা সবাই জানি যে উনি ইউএসএ, ইউকে, চায়না এর অনেক লিডিং পজিশন যারা হোল্ড করে তাদের সাথে এনার অনেক ভালো সম্পর্ক আছে। চায়নার এর চায়নার একটা প্রদেশে ইভেন উনি গভর্নর হিসেবে কাজ করেছেন, যেটা খুবই রেয়ার একটা কেস। তারপর নোবেল বিজয়ী, তারপরে উনি হচ্ছেন মেইন ফিগার গ্রামীণ ব্যাংকের, এরকম আরও অনেক কিছু। একটা কোশ্চেন কিন্তু থেকেই যায়, বিশ্ব লিডাররা ওনাকে এত গুরুত্ব দেয় কেন? এর একটা কারণ আছে যেটা নিয়ে কেউ কথা বলে না, এই ভিডিওতে আমি চেষ্টা করব সেই অজানা বিষয়টা তুলে ধরতে। ওয়াই মেনি অফ দ্য গ্লোবাল লিডার্স লাইক ডক্টর ইউনূস ভেরি মাচ। তো ফার্স্টে কিছু ফ্যাক্ট আমরা জেনে নিই ডক্টর ইউনূসের সম্পর্কে। হ্যাঁ, ওনার জন্ম 1940 সালে 28 জুন। 2006 উনি নোবেল প্রাইজ পেয়েছেন ইকোনমিক্সের উপর। এর ফ্যাকাল্টিতে উনি 1961 থেকে 1965 সাল পর্যন্ত আর কি কাজ করেছেন। এরপরে ডক্টর ইউনূস ল্যামবাজার প্রাইমারি স্কুলে পড়াতে করতেন এবং বয় স্কাউট হিসেবে ট্রাভেল করেছেন পাকিস্তান, ইন্ডিয়া, ইউএসএ, কানাডা, ফিলিপাইন্স, জাপান। তো এই ক্ষেত্রে যদি বলতে চাই তাহলে কী বলতে হবে যে উনি আরও একটা ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সে বিএ কমপ্লিট করেছেন। হ্যাঁ, এইসব মানে এটা একটা অ্যাডেড ওনার যে বাংলাদেশেও ইউনিভার্সিটিতে উনি সফলতার সাথে পড়ালেখা শেষ করেছেন এবং উনি খুব ইন্টেলিজেন্ট একজন একাডেমিক ছিলেন বা স্টুডেন্ট যদি বলি সোজা কথায়। উনি এই ঢাকা ইউনিভার্সিটি খুব এই ডিপার্টমেন্টের ইকোনমিক্সের ডিপার্টমেন্টের খুব একটা ব্রাইট স্টুডেন্ট ছিলেন। ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে উনি পড়েছেন এবং পড়িয়েছেন 1965 থেকে 1972 সাল পর্যন্ত এবং গভর্নমেন্টের আন্ডারে পিএইচডি করেন হচ্ছে 1969 সালে। আচ্ছা, এরপর যেটা আসে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় উনি ফর্ম করেন সিটিজেন্স কমিটি ইন ন্যাশভিল, টিএন। এটা বাংলাদেশের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ হয়েছিল তাকে সাপোর্ট করার জন্য দেখা যাচ্ছে ফান্ড কালেকশন, বিভিন্ন মিডিয়াকে বাংলাদেশের নাগরিকদের যে দুরবস্থা পাকিস্তানি সোলজাররা ক্রিয়েট করতেছে সেই প্রেক্ষাপটটা উনি তুলে ধরে একটা সাপোর্টিং সাপোর্টিং কম্পোনেন্ট উনি বের করে নিয়ে আসতেন যাতে বাংলাদেশের জন্য। আচ্ছা, এরপর 1972 সালে উনি দেশে ফিরে আসেন। 1975 ইউনূস গঠন করেন নবযুগ তেভাগা খামার। ওকে, এটা তখনকার দিনে খুব নাম করেছিল। 1983-তে অক্টোবরের 2-এ উনি গ্রামীণ ব্যাংক ফর্ম করেন, যেটা দ্বারাই শুরু হয় ওনার আসল একটা বা ইম্প্যাক্টফুল একটা রিকগনিশন, সেটা দেশে হোক আর বিদেশে হোক। তো কি এক উপলব্ধি, কি অবজেক্টিভ বা কি গোল নিয়ে উনি এই আর কি গ্রামীণ ব্যাংকটা প্রতিষ্ঠা করেন সেটার সংজ্ঞা খুব সংক্ষিপ্ত এবং এটাকে বলা হয় যে এর মেইন অবজেক্টিভটা হচ্ছে লক্ষ্যটার ছিল যেটা বা লক্ষ্যটা এখনও আছে যেটা, সেটা হচ্ছে গরিব অথবা হতদরিদ্রদের ছোট অ্যামাউন্ট লোন দেয়া, যেটাকে আমরা বলি মাইক্রো ক্রেডিট। ওকে, টোটালি গ্লোবালি ইনফ্লুয়েন্সিয়াল পার্সনদের কাছে, এলিটদের কাছে এই জনপ্রিয়তার সাথে ক্যাপিটালিজমের একটা বড় সংজ্ঞা, ক্যাপিটালিজমের একটা খুব বড় এবং বলতে গেলে ডাইরেক্ট রিলেশন আছে। হ্যাঁ,
তো সেটা কি? ক্যাপিটালিজমকে যদি আমরা ভাগ করি, মানে এর আইডিওলজিটাকে একটু পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে ক্যাপিটালিজমের 5টা পিলারের উপর দাঁড়িয়ে আছে এই কনসেপ্টটা। হ্যাঁ, এই যে বর্তমানে আমেরিকা যারা ক্যাপিটালিজম প্র্যাকটিস করতেছে থিওরিটা, তো এদের অর্থনীতি থেকে শুরু করে সমাজ ব্যবস্থা থেকে শুরু করে সোশিও ইকোনমিক কন্ডিশন এভরিথিং দাঁড়ায় আছে 5টা পিলারের উপর। একটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট এন্টারপ্রাইজ, মার্কেট কম্পিটিটিভনেস, প্রফিট অ্যাজ ইনসেন্টিভস, মানে মেকিং প্রফিট অ্যাজ ইনসেন্টিভস, এবং কনজিউমার সভার্জিনিটি। এখন এই 5 পিলার্সগুলো বিবেচনা যদি আমরা করি, তাহলে মানে ক্রিটিক্যালি যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা দেখব যে সব কিছুই আসলে মালিককে প্রোভাইড করতেছে। এগুলো যেরকম যদি আমি ধরি যে প্রাইভেট প্রপার্টি এবং প্রাইভেট এন্টারপ্রাইজ এর কথা, তাহলে কি এরা কি এই প্রাইভেট প্রপার্টিজের যে মালিক বা প্রাইভেট এন্টারপ্রাইজের যে মূল মালিক, সেই আসলে বেনিফিটেড হচ্ছে। হ্যাঁ, মানে এখানে তারা যা কাজ করতেছে সেই কাজটা টোটালি নিজে লাভবান হওয়ার জন্য। এর মানে কী দাঁড়ালো? মালিক আর শেয়ার হোল্ডারদের সম্পদ বাড়ায় ক্যাপিটালিজম। ওকে, এখন মার্কেট কম্পিটিশন মোস্ট অফ দ্য টাইম কী করে? ডাইরেক্ট বিজনেসদের দ্বারা নাই হয়ে যায়। যারা জায়ান্ট বিজনেসদের দ্বারা নাই হয়ে যায়। কী হয়? মার্কেট কম্পিটিশনে মোস্ট অফ দ্য টাইম ছোটো ব্যবসাগুলো কী করে? হারিয়ে যায়। কাদের কাছে হারিয়ে যায়? মানে কোথায় এটা হারিয়ে যায়? এটা আসলে ফেল করে বিজনেসগুলো, ছোটো বিজনেসগুলো ফেল করে। কারণ কি? জায়ান্ট যে বিজনেসগুলো আছে তাদের দ্বারা। সহজে একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে বাংলাদেশের স্বপ্ন, আগোরা, এগুলো আর কি আগে দেখা যাচ্ছে সব মানুষই বাজারে যেত এবং বাজার করতো। ঠিক আছে, তো এই ধরনের যখন আউটলেটগুলো মানে ফ্যাসিলিটিসগুলো চলে আসলো, একই জায়গায় আপনি সব কিছু পাচ্ছেন, সুন্দর মানে সাজানো সব কিছু, লাইনে দাঁড়িয়ে জাস্ট পে করতেছেন, নিয়ে চলে আসতেছেন, বা অনলাইনে পে করতেছেন, নিয়ে চলে আসতেছেন। তো এই সুবিধাগুলো জায়ান্ট যে বিজনেসগুলো আছে বা ওয়েল এস্টাবলিশ যে অর্গানাইজেশন আছে তারাই দিতে পারে। একটা বাজারের নর্মাল একটা শাক বিক্রেতা কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো দিবে না। তার ফলে কি হচ্ছে? এর ফলে কি হচ্ছে? এর ফলে কি ওই স্মল বিজনেসগুলো স্ট্রাগল করতেছে এবং কোনোটা তাদের ব্যবসাই বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। ওকে, এইটাকে একটা বলা হয় যে মনোপলি, মার্কেটের যে মনোপলি সৃষ্টি করা হয় সেটা। হ্যাঁ, এটা টার্মটা মনোপলি সৃষ্টি করা হয়। ওকে, এক্ষেত্রে সেম রেজাল্ট, ডমিনেন্ট কোম্পানিজগুলো বিপুল সম্পদের মালিক হতে থাকে, বা শেয়ার হোল্ডারদের সম্পত্তি বাড়তে থাকে। প্রফিট অ্যাজ ইনসেন্টিভ আসলে কি করতেছে? আসলে এই সেম কাজই করতেছে যে কোম্পানিগুলো এটা যখন প্র্যাকটিস করে, প্রফিট অ্যাজ ইনসেন্টিভ, এটাও মালিকদেরকে সাহায্য করে। এখন যদি আমি আসি, এই প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ দ্য মেইন গোল অফ অল দ্য 5 পিলার্স। ওকে, ক্যাপিটালিজমের। যদিও তারা এটা স্বীকার করবে না কখনোই। আর কাস্টমার সভার্জিনিটির কথা বলি, এটা এক প্রকার জাস্ট ট্র্যাপ। আপনাকে এমনভাবে ডাইভার্ট করতেছে অ্যাডভার্টাইজ সব কিছু দিয়ে যে আপনি ওই কোম্পানির ওই প্রোডাক্টটা কিনতে বাধ্য। ঠিক আছে, তো এরপর আরেকটু আগে আমরা এই সবগুলোর ফলাফল কিন্তু কিছু ব্যক্তি বিশ্লেষণ করছেন। ওকে, কিছু সায়েন্টিস্ট খুব গবেষণা করছে। আর্থিক উন্নয়নে সোজা বাংলায় ব্যাংক একটা ফুলে ফাঁপা ওঠা একটা অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 2023-এর রিপোর্ট বলতেছে পৃথিবীর 1% মানুষ
টোটাল ওয়েলথের 3/4 অংশের মালিক। পৃথিবীর 1% মানুষ টোটাল ওয়েলথের 3/4 অংশের মালিক, 3/4 অংশের মালিক। ওকে, তার মানে বাকি অংশগুলো 99%, এই টোটাল যে পৃথিবীতে সম্পদ আছে এটা জাস্ট 97-99% মানুষ ভোগ করে, যেটা হচ্ছে আমরা যদি ধরি উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত কি নিম্নবিত্ত, এই ধরনের ক্যাটাগরিগুলো। ওকে, তাহলে একটা সারমর্ম যদি করি আমরা, ছোট্ট একটা সারমর্ম, সেটা কি আমরা বুঝতে পারলাম যে ক্যাপিটালিজমের যে কনসেপ্টটা, এটা যখন ইমপ্লিমেন্ট করা হচ্ছে আমাদের সোসাইটিতে, আনইকুয়াল ওয়েলথ ডিস্ট্রিবিউশনটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধনীরা আরও ধনী হচ্ছে, গরিবরা আরও গরিব হচ্ছে। এখানে ডেঞ্জারাস বিষয়টা হলো গরিব ফর্মের সাথে, গরিব ফ্যামিলির সাথে ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি এত নিম্ন যে, গরিব ফ্যামিলিগুলোর ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি এত নিম্ন যে তাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তো তারা কেমনে ব্যবসা করবে, তারা কেমন করে ব্যবসা করবে, কেমন করে ছেলে মেয়েদেরকে পড়ালেখা করবে, কেমন করে ভঙ্গুর বাড়িটা ঠিক করবে বা নতুন একটা ছোট্ট বাড়ি করবে, এবং কাকে কেমন করে তার মেয়েদের বিয়ের খরচাটা বহন করবে। ঠিক আছে, এগুলো করতে তাদের খুব বেশি টাকা যে প্রয়োজন তা না, হয়তো কারোর 10,000 টাকা প্রয়োজন, অথবা কারোর 2 লাখ থেকে 5 লাখ টাকা প্রয়োজন হয়। কিন্তু প্রচলিত ব্যাংকিং যে সিস্টেম আছে, এই ব্যাংকিং সিস্টেমটা সাধারণ মানুষকে লোন দিয়ে কখনোই সহায়তা করে না। আপনাদের যদি অভিজ্ঞতা থাকে, বাস্তব অভিজ্ঞতা থাকে, দেখবেন যে কোটি কোটি টাকা মেরে পালিয়ে যাচ্ছে, দেয়ার ইজ নো প্রবলেম ফর দোজ ব্যাংকস। কিন্তু আপনি জাস্ট একটা ব্যাংকে গিয়ে 50,000 টাকা লোন চান, ওরা আপনাকে দিবে না, বলবে যে এই কাগজ দাও, ওই কাগজ দাও, হ্যান্ড কাগজ দাও, ত্যান কাগজ দাও, তারপরেও দিবে না। হয়তো ঘুষ টুস দিয়ে অনেকজন এটা অ্যারেঞ্জ করতে পারে, সেটা আলাদা বিষয়, অফ টপিক। আচ্ছা, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, কিন্তু প্রচলিত ব্যাংকিং সিস্টেম তাদের লোন দিবে না। এদের যারা টাকা মারবে, ওই সব শিল্পপতিদের জন্য এদের দরজা খোলা, এবং বলেন যে ভাই নিবেন কত, খালি ভাই সেইটা বলেন। ওকে, অবশ্য প্রান্তিক মানুষরা ব্যাংকের যে কমপ্লেক্স সিস্টেম, ডকুমেন্টেশন এক্সেট্রা যেসব রিকোয়ারমেন্টস আছে, সেগুলো ফুলফিল করার ব্যাপারে খুবই কম্পিটেন্সি লেভেলটা খুব লো তাদের। হ্যাঁ, তারা মানে এটা ইলিটারেশনের জন্য ঠিক না, বলবো যে একটা রিক্সাওয়ালা, সে দেখা যাচ্ছে 1 লাখ টাকা লোন নিতে যাচ্ছে ব্যাংক থেকে, সেই ক্ষেত্রে তার কি টিন সার্টিফিকেট লাগবে। তো একটা রিক্সাওয়ালাকে টিন সার্টিফিকেট বারবার নিয়ে আসতে পারবে? দোকানে গিয়ে দেখা যাচ্ছে একটু ভুয়া টিন সার্টিফিকেট বানিয়ে দেবে, এবং সে রিটার্নও দিবে না কখনো কোনো মাসে। হ্যাঁ, তাহলে টিন সার্টিফিকেট নেই। সো ব্যাংকে সে আর কি অ্যাকাউন্ট ওপেন করতে পারছে না। জোর করে যদি অ্যাকাউন্ট ওপেন করে সে সিস্টেম ওয়াইজ, তারপরেও সে লোনটা কিন্তু পাবে না। ওকে, তাই তাদের জন্য কনভিনিয়েন্ট যে ব্যাংকগুলো, তাই তাদের জন্য কনভেনশনাল যে ব্যাংকগুলো আছে, সেগুলোর দরজা অলিখিতভাবে বন্ধ, সামর্থ্য অর্জনের সুযোগ করে দেয়। ওকে, এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্যাপিটালিজমের ওয়েলথ গ্যাপ যে সৃষ্টি করে, ইউনুস সাহেবের মাইক্রো ক্রেডিট যে কনসেপ্টটা, এই গ্যাপ এই কনসেপ্টটা যখন ইমপ্লিমেন্ট করা হয়, তখন এই গ্যাপটিক মানুষকে একটু উন্নত জীবনযাপন ন্যারো হয়ে আসে, সামনে সুযোগ। ইউনুস স্যারের যে মাইক্রো এই পয়েন্টে যে কনসেপ্ট, ছোটো অ্যামাউন্টের লোন দেওয়া প্রান্তিক মানুষদেরকে, এই জিনিসটা, এই গ্যাপটাকে মিনিমাইজ করতে খুবই ইফেক্টিভ, প্রুভেন ইফেক্টিভ, মানে এটা প্রুভড ইটস ইফেক্টিভ। আচ্ছা, বাংলাদেশে অসংখ্য উদাহরণ আছে যে গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে অনেকে স্বাবলম্বী হয়েছে, কিছু একটু উন্নত জীবনযাপন করতে পারছে। অবশ্য লোন নিয়ে সঠিকভাবে ব্যবহার করাটাও একটা বিশাল একটা ফ্যাক্টর। যেমন গ্রামীণ ব্যাংকের লোন পাওয়া ইজি দেখে আমি 20,000 টাকা নিলাম,
আর এই টাকাটা ফুটানিতে ব্যবহার করলাম, সোজা কথা শো অফে ব্যবহার করলাম, ঠিক আছে? এটা টোটালি ইলিগাল, মানে ইললজিক্যাল এবং স্টুপিডিটি আমি বলবো। আচ্ছা, তখন কিন্তু আমি নিজেকে দোষ দিব না, আমি কি বলবো, ভাই শালার গ্রামীণ ব্যাংক থেকে লোন দিয়ে আমার আজকে অবস্থা খারাপ হয়ে গেছে। তাহলে কি, টু কাট দ্য লং স্টোরি শর্ট, মাইক্রো ক্রেডিট দারিদ্র জনগোষ্ঠীর জন্য খুবই ইম্পর্টেন্ট, বেনিফিশিয়াল যদি এটাকে পারফেক্টভাবে যে ব্যক্তি লোন নিচ্ছে সেটা কাজে লাগায়। আচ্ছা, এখন ফলাফলে কি, এখানে ডাক্তার ইউনুসের এই মাইক্রো ক্রেডিট ফর্মুলা ওয়েলথ গ্যাপ কমাতে সাহায্য করছে, যেটা ক্যাপিটালিজমের একটা ক্রুশিয়াল ট্রেট, ওকে, বা ক্রুশিয়াল একটা প্রবলেম, থ্রেট আমি বলবো, ট্রেড না বলে আমি বলি যে ক্রুশিয়াল একটা থ্রেট বলা যায়। এটা ক্যাপিটালিজমের যে ব্ল্যাক ডটটা আছে, মানে যে একটা খুবই খারাপ দিক আছে, সেই খারাপ দিকটাকে রিমুভ করতে, নট টোটালি রিমুভ বা টোটাল ইলিমিনেশন নট পসিবল, বাট অ্যাটলিস্ট একটা রেসপেক্টেড, এবং বলতে গেলে খুবই যারা আর কি জায়ান্ট আছে বা সরকার আছে বিভিন্ন দেশের, তাদের কাছে খুবই ওয়েলকামড বিষয়গুলো। কমেন্টে জানাবেন আপনাদের মতামতগুলো। আমি হয়তো এক পেশে একটা কথা বলতেছি, এটা খুব এটা নিয়ে একটু চিন্তা করে আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমরা কিছু শিখতে পারবো। আচ্ছা, এখন আসি কথায়, যে ওকে 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 তার মানে কি ডাক্তার ইউনুস শুধু ওয়েস্ট অ্যান্ড ইউরোপে জনপ্রিয় তা নয়, উনি সিলিকন সোশ্যাল যেসব কান্ট্রিগুলো সোশ্যালিজম প্র্যাকটিস করে সেখানেও উনি লিডারদের মধ্যে খুবই জনপ্রিয়, কারণ অ্যাকচুয়াল সোশ্যালিজমে কি আছে, কি আজকে এক্সিস্ট করে, বরং বলা যায় চায়না, রাশিয়া, এই সবগুলো দেশগুলো একটা ব্লেন্ডেড ভার্সন ইউজ করে ক্যাপিটালিজম অ্যান্ড সোশ্যালিজম, এর প্রিন্সিপালসগুলো ইউজ করে। তাই ডাক্তার ইউনুসের মাইক্রো ক্রেডিট কনসেপ্ট সো-কল্ড সোশিয়ালিস্টদের কান্ট্রি গঠনটা চাপ দিয়ে দেবেন, যাতে নেক্সট ভিডিও